আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিবুর রহমান। আজকে আমরা মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই আলোচনায় আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন। আমাদের নির্দিষ্ট যে টেলিফোন নাম্বার আছে তার মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো মতামত অথবা যে কোনো বিষয়ে আপনারা আমাদের অতিথির কাছে বা আমার কাছে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য। আমি এখন আমার সাথে যে দুইজন অতিথি আছে তাদেরকে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন জনাব আনিসুর রহমান সাহেব, উনি এফসিএ এবং চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং আমার ডান পাশে আছেন এসজেডএম নাজিমুদ্দিন, তিনি একজন পুঁজিবাজার বিশ্লেষক এবং উনি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার অলসো। তো আমরা আলোচনায় ফিরে আসলাম। যে আনিস ভাই, আমি যে জিনিসটা নিয়ে আপনাকে প্রথমে প্রশ্ন করতে চাচ্ছি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট, যেটা একটা স্বচ্ছতা জবাবদিহিতা করার জন্য আপনার অডিটর ফার্মগুলি করার জন্য যে আইনটা পাস হয়েছে, কিন্তু রিপোর্টিং কাউন্সিলটা তো এখনো গঠন করা হলো না, যেটা সবাই প্রত্যাশা করছিল। দেখেন, এটা এত দেরি হচ্ছে কেন? এটা আমি যতদূর জানি এটা কিন্তু ওই স্টেজে রয়েছে, মানে এখন ফরমেশন স্টেজে রয়েছে। আশা করা যায় শীঘ্রই এটা হয়ে যাবে। না, এটার অভাবে আনিস ভাই যেটা অনেকে ফিল করছেন, গত কিছুদিন বা গত কয়েক মাস যদি আমরা বিভিন্ন কোম্পানির পারফরমেন্সগুলি দেখি, সেখানে আমরা অনেক কিছু ডেভিয়েশন দেখতে পাচ্ছি। যে আমরা একটা কোম্পানি একবার ইপিএস যদি একবার ডিক্লেয়ার করে 0.3, তারপর হয়ে যায় 0.1, তারপর কোনো সময় হয়ে যায় 0.7, এগুলি অনেক বেশি ভেরিয়েশন হয়ে যাচ্ছে, যেগুলি বাজারকে ক্ষতিগ্রস্ত করছে। একটা সুন্দর সৃষ্টি হয় সব কিছুতে। সেটা যে জিনিসটা আপনি বলতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, সেটা হচ্ছে আপনার যে কোয়ার্টারলি যে রিপোর্টগুলো আসতেছে, সেই রিপোর্টগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি অনেক ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না। এটা একটা অবাক লাগছে। এটার জন্য কিন্তু আপনার ওই যে আপনার রিপোর্টিং অ্যাক্ট অথবা এটার উপর ডিপেন্ড করে না। কারণটা আমরা যারা অডিট করতেছি, এটা বছরটা শেষ হওয়ার পরে তারপর 2-3 মাস পরে ওরা ফিনান্সিয়াল রিপোর্টটা বা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো কমপ্লিট করার পরে তখন আমাদেরকে কল করে অডিট করার জন্য। আচ্ছা আনিস ভাই, এখন যেগুলো করা হচ্ছে সেগুলো তো আপনার সেটা হচ্ছে আপনার কোয়ার্টারলি রিপোর্ট, কোয়ার্টারলি রিপোর্টটা থেকে আনঅডিটেড। জি, এটা আনঅডিটেড। এটা সম্পূর্ণ ইট ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্ট। এই রিপোর্টটা কমপ্লিটলি ম্যানেজমেন্ট আপনার এটা ডিসক্লোজ করতেছে। এবং এইখানে রেগুলেটরি বডি যদি আর একটু সজাগ হয়, ওরা যদি একটা জিনিস একটু নিশ্চিত করতে পারে যে অ্যাবনর্মাল ভেরিয়েশন হওয়ার রিজনটা কি। যদি কোয়ার্টারলি রিপোর্টগুলোর মধ্যে অ্যাবনর্মাল কোনো ভেরিয়েশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে প্রপার ডিসক্লোজার দেওয়াটা বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তাহলে মানুষের ভিতরে এই কনফিউশনটা থাকবে না, ইনভেস্টরদের মধ্যে এই কনফিউশনটা থাকবে না যে এই ভেরিয়েশনটার কারণটা কি। জনাব নাজিম ভাই, নাজিমুদ্দিন সাহেব, আপনি পুঁজিবাজারের সাথে দীর্ঘদিন থেকে জড়িত আছেন, প্লাস আপনি বাইরেও বিভিন্ন পুঁজিবাজারেও আপনি অত্যন্ত খবর রাখেন এবং আপনার একটা সংযুক্তি আছে। তা আপনি কি বলবেন যে 6 মাসের যে রিপোর্টটা আসে, 3 মাস 6 মাসের যে রিপোর্টটা আছে, আমি অনেক জায়গায় দেখেছি ইট ইজ অলসো যে 6 মান্থ রিপোর্টটা অডিটেড হয়, কিন্তু আমাদের এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার প্রতিটা রিপোর্টে হয় আনঅডিটেড, আর ফাইনাল ইয়ারে যেটা দেওয়া হয় সেটা অডিটেড আসে। কিন্তু আমি বিদেশে দেখতে পেয়েছি অনেক জায়গাতে 6 মান্থের যে রিপোর্টটা, ফার্স্ট কোয়ার্টার না সেকেন্ড কোয়ার্টার যেটা 6 মান্থ, সেটা আপনার অডিটেড আসে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, ইনি যেটা বললেন ইন্টারন্যাশনাল আপনার ওই অডিট স্ট্যান্ডার্ড যেটা, সেটা এখন ওই রিসেন্টলি যে আইন প্রণীত হয়েছে সেটার বাস্তবায়ন হয় নাই। আর সেটার বাস্তবায়ন যদি বাস্তবায়ন পর্যায়ে আছে না, ওটা আইন পাস হয়েছে কিন্তু কাউন্সিলটা হয় না। কিন্তু ইন্টারন্যাশনাল যে রিপোর্টিং স্ট্যান্ডার্ড ওটা আমরা অ্যাডপ্ট করেছি অ্যাজ বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসাবে। সেই স্ট্যান্ডার্ডগুলো ম্যাক্সিমাম কিন্তু আমরা অ্যাডপ্ট করে ফেলছি। ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড যেগুলো, সেই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু আমরা এখন অ্যাডপ্ট করেছি এবং ওই অনুসারে কিন্তু আমরা অডিটগুলো করতেছি। করার পরে আমরা এটা অডিট রিপোর্ট সাবমিট করতেছি। না, আপনার কি এক্সাম্পলসগুলো যে প্রশ্নটা করা হচ্ছিল, যে সেটা হচ্ছে যে উনি বলতেছেন যে বছরের মধ্যে কোয়ার্টারলি রিপোর্টগুলো যেভাবে ভেরিয়েশনটা হচ্ছে, জি 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 ওইটাই আমি বলতে যাচ্ছিলাম, শুরু করছিলাম আর কি। অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস অডিটিং আপনার প্র্যাকটিস যেটা, এটা এর আওতায় পড়ে। ওনারা এখন বর্তমানে যেটা আমাদের এখানে অডিটররা করছে, এটা হচ্ছে আপনার বাৎসরিক লাস্টে ফোর্থ কোয়ার্টারে গিয়ে করেন ওনারা, মানে বাই দি এন্ড অফ দি ইয়ার ফাইন্যান্সিয়াল রিপোর্টটাকে তারা ওনারা অডিট করেন, কিন্তু মাঝখানে 3 বার করেন না। ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার ওনারা করেন না। সেটা এনশিওর করা যায় কন্টিনিউয়াস অডিটিং এর মাধ্যমে। এবং এই কন্টিনিউয়াস অডিটিং
আপনার ইন্টারনাল অডিটররাই করে সাধারণত, বাট দ্যাট হ্যাজ টু বি সাপোর্টেড বাই দি এক্সটার্নাল অডিটর। এটা কিন্তু আপনার বাইরের সমস্ত কোম্পানিগুলোতে আছে, এক্সটার্নাল অডিটররা কিন্তু সেটাকে সাপোর্ট করতে হবে, সার্টিফাই করতে হবে, সাপোর্ট করতে হবে। তো এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা যদি এখানে আনি এবং সেটার পরিপূর্ণভাবে এর যদি ইমপ্লিমেন্টেশন আমরা চাই, তো তাহলে এটার উপরে যথেষ্ট কাজ করার আছে। যেমন বলছেন আপনার ওই যে কমিশন গঠন, হ্যাঁ, আপনার এই রিফর্ম কমিশন যেটা, হ্যাঁ, কমিশন কাউন্সিল, হ্যাঁ, যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, হ্যাঁ, কাউন্সিল কিন্তু আপনার এই সকল ব্যাপারে এই অডিট স্ট্যান্ডার্ডকে সেট আপ করার জন্য ওনারা একটা নীতিমালা তৈরি করে দেবেন। ওই নীতিমালা আপনার ইয়েতে এই পার্লামেন্টে পাঠাতে পারে, অথবা গভর্নমেন্ট এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেটাকে আপনার ইয়ে করতে পারে, এন্ডোর্স করতে পারে, অ্যাডপ্ট করে দিতে পারেন। তো এখন আমাদের এখানে এই যে আপনি যেটা বললেন, কোম্পানি বাজারে আসার আগে একরকম আপনার প্রজেকশন দেখছি আমরা, বাজারে আসার পরে প্রজেকশন তাদের আপনার ওই অ্যাকাউন্টসের রিফ্লেকশন ভিন্ন হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যায়। তো এটা খুব মানে এটা মিস্টেরিয়াস, অ্যাকচুয়ালি মিস্টেরিয়াস, এবং এটা স্পষ্টত মানে প্রতারণার শামিল। এবং এই সুযোগটা এনারা পাচ্ছেন এই কারণে যে আমাদের অডিট স্ট্যান্ডার্ডটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়নি এখন পর্যন্ত। ইট হ্যাজ টু বি ইনস্টিটিউশনালাইজড বাই দি কাউন্সিল, এবং কাউন্সিল এই ব্যাপারে অনেক করণীয় আছে তাদের, মানে একটা জবাবদিহিতা জায়গা হলো। হ্যাঁ, অডিটরদেরও মানে রেগুলেটরি অথরিটির আন্ডারে থাকতে হবে, এটা রেগুলেটরি বডির আন্ডারে থাকতে হবে, প্রসিডিউরের আন্ডারে তাদেরকে আনতে হবে। অডিটররা মানে ওনারা একেবারে। নাজিম ভাই, আপনার কাছে আমি আসছি। প্রিয় দর্শক একজন ফোন করতে চাই, আপনি প্রিয় দর্শক আপনার নামটি বলে ফোনটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমি ইনশাআল্লাহ ভালোই আছি। জি ভাই। স্যার ওই গত মাসে 100 পয়েন্ট বৃদ্ধি পেল, তারপরে আবার 100 পয়েন্ট কমে গেল। এখানে তো মার্কেট তো স্থিতিশীল তো নাই। মানে আপনি বলতে যাচ্ছেন 4700 ক্রস করতে পারছে না নাকি? হ্যাঁ, 4700 করতে পারে, আবার 100 পয়েন্ট পড়ে যায়, বা বলে যে মার্কেট তো ভালোই আছে, ভালোই আছে। ভালো এই দিকটা কই? আবার দুদিন পর আবার 100 পয়েন্ট কমে যাবে জানে। তাই এইটা মার্কেট তো ভালোর দিক না। ভালোর দিক আস্তে আস্তে গ্রোথ যদি ভালো হয়, আস্তে আস্তে পয়েন্ট ভালো হয়, তাহলে দেশের ইকোনমিক্সও ভালো, শেয়ার মার্কেটের অবস্থা এরকম কেন হয়? 100 পয়েন্ট কমে যায়। জি ভাইয়া, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি অতিথির মধ্যে যাচ্ছি, আমি নিজেও বলবো, কোনো অসুবিধা নেই। আনিস ভাই, আসলে 4700 যেটা আপনি বলতেছিলেন, আমরা আলোচনা করতেছিলাম, এটা ক্রস করে আর থাকতে পারে না, এটা দেখা যাচ্ছে, কারণটা কি? এরকম হচ্ছে কেন? মানে এত ফিক্সড হয়ে গেল কেন যে 4700 ক্রস করার পরে আবার 200-300 পয়েন্ট কমে যাচ্ছে, আবার 4007 পয়েন্ট ক্রস করছে, এটা কারণটা কি? এরকম ফিক্সড হয়ে গেল কেন? এটাকে কি বলবো, এটা মানসিক, একটা মানুষ এটা চিন্তা করতেছে 4700 ইন্ডেক্সটা ক্রস করার সাথে সাথে সবাই একটু থেমে যাচ্ছে, মানে একটু দেখতে চাচ্ছে যে ইন্টারভেনশন হইতে পারে, অমুক হইতে পারে। ওই যে উনি যে কথাটা বললেন যে 100 পয়েন্ট ডাউন হয়ে যাচ্ছে, আবার 100 পয়েন্ট পিক করতেছে। 4700 ইন্ডেক্সটা এখন আমাদের এটা বলবো একটা ব্রেক, একটা পয়েন্ট হয়ে গেছে। সে পয়েন্ট ক্রস করতে চাইলেই সবাই একটু ভাইব্রেশনটা বোধ হয় আবার এটা কমে যায়, সবাই একটু দেখে, ওই জন্যই আবার ওই সময় একটু নেগেটিভ টার্ন নিয়ে নেয়। তবে স্টক মার্কেটে আপ এবং ডাউন এটা কিন্তু নর্মাল, এটাকে মেনে নিতে হবে। তবে আমি যেটা দেখতেছি ইদানিংকালে আমার কাছে যেটা মনে হচ্ছে যে মার্কেট কিন্তু এখন একটা টেক অফ সিচুয়েশনের মধ্যে রয়েছে। জি ইনশাআল্লাহ, টেক অফ সিচুয়েশনের মধ্যে রয়েছে। এইভাবেই আস্তে আস্তে করে মার্কেটটা আমার মনে হয় এক সময় একটু ম্যাচুরিটির দিকে যাবে। নাজিম ভাই, আপনার কাছে মনে হয় কি এটা কি একটা সাইকোলজিক্যাল সৃষ্টি হয়েছে কিনা, যে 4700 ক্রস করলে আমরা একটু ঘাবড়ে যাচ্ছি, যে মনে হয় এর বেশি আর গেলেই বোধ কোনো একটা ইন্টারভেনশন হইতে পারে, কোনো কিছু এটা ধরাধরি হইতে পারে, অথবা এটার উপর যাওয়া যাবে না, শেয়ার বিক্রি করে আবার কমলে আবার কিনবো, আবার বিক্রি করবো, কি এটা কারণটা? না, এটা কিছুদিন কয়েক মাস থেকে হচ্ছে, আপনি নিজে খেয়াল করছেন, কারণটা কি? জি না, স্টক মার্কেট তো এটা স্পেকুলেটিভ মার্কেট, স্পেকুলেশন এখানে থাকবেই। তবে একটা পর্যায়ে এসে বাজার থেমে যাওয়া, সেটা আরেকটা মিস্টেরি কিন্তু,
হ্যাঁ, তো মিস্টেরির ভিতরে আমরা বসবাস করতেছি সম্ভবত। মিস্টেরিয়াস সিচুয়েশন আমাদের কাটাতে হবে, যার জন্য আপনার বাজারে ইনভেস্টরদের আপনার মানে তারা নিরাপত্তা বোধ করে এরকম একটা অবস্থা তৈরি করতে হবে। অর্থাৎ ইনভেস্টররা মানে তারা কনফিডেন্ট ফিল করতে হবে। বাজারের মূল চালিকা শক্তি হচ্ছে আপনার মানে রিটেইল ইনভেস্টররা, তারাই বাজারকে প্রাণবন্ত করে রাখে। আর ইনস্টিটিউশনাল ইনভেস্টররা হচ্ছে সাপোর্টিভ, অলওয়েজ সাপোর্টিভ, একটা লং টার্মে তাদের একটা প্ল্যানিং থাকে, দে আর সাপোর্টিভ। তো এখন বাজারকে তো আপন গতিতে চলতে দিতে হবে। অবশ্যই একটা পর্যায়ে এসে থেমে যাচ্ছে, এর অর্থ হচ্ছে যে এখানে সাম মিস্টেরি ইজ देयर। এই ব্যারিয়ারটা এই ব্যারিয়ারটা তো ভাঙতে হবে। না, আমরা এর গতিপথটাকে রোধ করতেছি দেখা যাচ্ছে একটা জায়গাতে গিয়ে। তো আপনার অদ্ভুত একটা মানে সিচুয়েশন। এটাকে আমি এইভাবে একটু ব্যাখ্যা করতে চাই। আমি আমার সব ক্যাটাগরি ইনভেস্টরদেরকে আমি এইভাবে আশ্বস্ত করতে চাই যে সাইকোলজিক্যাল যে একটা ব্যারিয়ার আমরা এখানে দেখতেছি, এটার থেকে আমাদের এখন বেরিয়ে আসা উচিত। কারণ অর্থমন্ত্রী মহোদয় কিন্তু অলরেডি একটা ডিক্লারেশন দিয়ে দিয়েছেন যে ফুয়েল প্রাইসটা ওনারা অ্যাডজাস্টমেন্ট করবেন, ডিসেম্বরে করবেন। এই একটা নিউজেই কিন্তু মার্কেটে একটা গতি চলে আসার উচিত। কারণ ফুয়েল প্রাইস অ্যাডজাস্টমেন্ট করার সাথে সাথেই আমার প্রতিটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেও ইভেন প্রোডাক্টেও আমার কস্ট অফ প্রোডাকশন আমার ডাউন হবে। ডাউন হলে ইকোনমির মধ্যে একটা গতি সঞ্চার হওয়ার একটা স্কোপ কিন্তু এসে গেছে। এইটা বিবেচনা করেই আমি মনে করি বিনিয়োগকারীদেরকে এখন ওই সাইকোলজিক্যাল যে একটা তার ব্যারিয়ার রয়েছে, সাইকোলজিক্যাল যে একটা ইফেক্ট রয়েছে, সেটার থেকে বেরিয়ে আসা উচিত। আমার মনে হচ্ছে মার্কেট ইনশাল্লাহ এখন একটা টেক অফ সিচুয়েশনে আছে মার্কেট। আপনাদের জানেন মাননীয় অর্থমন্ত্রী, সেদিন আপনিও ছিলেন, মাননীয় অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছে যে দিস ইজ দ্য টাইম টু ইনভেস্ট এন্ড আই এম থিঙ্কিং টু ইনভেস্ট। মাননীয় অর্থমন্ত্রী নিজে বলেছেন, এতদিন বলেন উনি চুপচাপ ছিলেন, এখন আমার ইনভেস্ট করার সুযোগ আসছে, আমি ইনভেস্ট করব। এবং উনি এটাও বলেছেন এখন ছোট্ট পরিসর দেখা যাচ্ছে বাজার, কিন্তু 2017-18 মধ্যে এটা অনেক বড় পরিসর হবে। এটা তো একটা মেসেজ। জি এটা না, আপনি কি মনে করেন দেশের অর্থমন্ত্রী যদি কোনো বক্তব্য রাখে? আর নাজিব ভাই একটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে ইকোনমি, যে বুস্ট আপ ইকোনমি, সেটা কি রিফ্লেক্ট করছে পুঁজিবাজারে? না, সেটা রিফ্লেকশন আপনি কিছু বলেন না। আমরা তো ওই যে আমি চাই না আমরা জিওগ্রাফিক্যালি একটা অত্যন্ত সুবিধাজনক অবস্থায় আছি। পাশ্চাত্যের কথা যদি আপনি চিন্তা করেন, দে আর লাইক ম্যাচিউরড ইকোনমি এবং তারা এখন ডিক্লাইন করতেছে। মানে অর্থনীতি এবং মার্কেটিংয়ের পরিভাষায় আপনার মানে যে সাইকেলটা, একটা হচ্ছে আপনার ইন্ট্রোডাক্টরি স্টেজ, তারপর হচ্ছে আপনার গ্রোথ স্টেজ। তারপরে নাজিব ভাই আমি আপনার কাছে আসছি, একজন দর্শক একটা ফোন। জি প্রিয় দর্শক, আমি একই বিষয়ে আসবো। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। নাম মোহাম্মদ আবুল কাশেম। জি কাশিম ভাই বলেন। হ্যাঁ, আমার কথা হয়েছে 2013-14 সালে কিছু জেড গ্রুপের শেয়ার বন্ধ করে দিছে, যা ওটিসি মার্কেটে আছে, কিন্তু আমরা কিছু এটার বেনিফিট পাইতেছি না। এই ব্যাপারে আপনার করণীয় কি? জি আমরা উত্তর দিচ্ছি। ওটিসি মার্কেটে এই উত্তরটা আমরা দিই, তারপর আমি আসবো। ওটিসি মার্কেটে যে শেয়ারগুলি আছে 2013-14 থেকে, এগুলি থেকে এখন কোনো বেনিফিট পাওয়া যাচ্ছে না। কিন্তু আনিস ভাই, আমি এটাও জানি যে ওটিসি মার্কেটে কিছু কোম্পানি আছে যারা ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, কিন্তু তারা মেন স্ট্রিমে আসছে না। এটা কি কারণ? না, এটার ব্যাপারে এই প্রবলেমটাকে সলভ করতে চাইলে সেটা আপনার সিকিউরিটিজ এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবে। কারণটা হচ্ছে যে সমস্ত কোম্পানি তার পারফর্ম করতেছে, অথচ তারা ডিভিডেন্ডও দিচ্ছে, কিন্তু ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু তারা মেইন স্ট্রিমে আসছে না, মেইন মার্কেটে তো চলে আসার কথা, আসতেছে না, তারা অ্যাপ্লিকেশনও করতেছে না। আচ্ছা, তারা অ্যাপ্লিকেশনও করতেছে না। সেই ক্ষেত্রে এটা আমরা তো এটা বিনিয়োগকারী, আমরা তো এটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ আমাদের স্কোপে নাই। ইনিশিয়েটিভ সেক্ষেত্রে বাংলাদেশ বাধ্য করা মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য একটা তো নীতিমালা আছে যে আপনার 10% প্লাস ডিভিডেন্ড যে দিলে, হ্যাঁ, জেড ক্যাটাগরি কোম্পানিগুলো আপনার অটোমেটিক্যালি আপনার, এটা কিন্তু জেড ক্যাটাগরির ব্যাপার, এটা হচ্ছে ওটিসি মার্কেট, ওভার ট্রেডিং। এখন ওইটা ওরা করছে, ওরা 10% দিছে একটা কোম্পানি আমার জানা মতো, কিন্তু ওনারা আসছেন না, ওনারা মেইন স্ট্রিমে আসছেন না। ওটিসি মার্কেটে যারা আছে
তারাও যদি 10%-এর উপরে ডিভিডেন্ড দেয়, হ্যাঁ, তাদেরকে আপনার ফার্দার রিহ্যাবিলিট করার একটা চান্স দেওয়া উচিত। হ্যাঁ, কারণ তারা চেষ্টা করছে, দেখা যাচ্ছে, মানে তাদের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে যে তারা। আর যেটা বলতেছিলাম আপনার প্রশ্ন, আমি আসছি নাজিম ভাই, আপনাদেরকে অনেকে প্রশ্ন করবেন। জি প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি, আমার নামটা গিয়াস কবির। গিয়াস কবির ভাই বলুন ভাইয়া। জি জি, আমি একটু পরামর্শ চাচ্ছি আপনাদের কাছ থেকে। আমি 2011 সালে ওই যে পিপলস লিজিং PLF 280 টাকা কিনে বোনাস খেতে 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 এখনো 100 টাকার উপর। এখন এই শেয়ারগুলি আমরা কি করতে পারি? আর ম্যাগনা সিমেন্ট আছে 400 টাকা করে কিনা। তো এখন আমরা এই শেয়ারগুলি নিয়ে এমন একটা বিভ্রান্ত অবস্থা আছি। এখন আপনারা দয়া করে যদি আমাদেরকে একটু পরামর্শ দেন, তাহলে হয়তো আমরা একটু শান্তি পাবো। ওনার প্রশ্নের দুইটা শেয়ারের কথা উনি বলেছেন। ঠিক আছে, ওনার প্রশ্নের উত্তর শুধু দুইটা না, এই ধরনের অনেকগুলো শেয়ারে রয়েছে যেগুলো ফাইন্যান্স অ্যান্ড লিজিং সেক্টরকে উনি করেছেন। তো এখন এই ধরনের প্রবলেমটা কিন্তু রয়েছে, এটা রাতারাতি কোনো উত্তর দেওয়া ভেরি ডিফিকাল্ট। এটা হওয়ার মেইন কারণটাই হলো ক্যাপিটাল মার্কেট। আপনি দেখেন ক্যাপিটাল মার্কেটের জন্য আপনার রিয়েল এস্টেট সেক্টর এফেক্টেড, আমাদের ব্যাংকিং এবং ফিনান্সিয়াল লিজিং সেক্টরটা এফেক্টেড। উনি যে কথাটা বলছেন, এই ফিনান্স অ্যান্ড লিজিং সেক্টরটা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে অনেক বেশি। যেহেতু ক্যাপিটাল মার্কেট এফেক্ট করেছে, ওদের পোর্টফোলিও ভ্যালু এমনভাবে এটাকে ডিক্লাইন করেছে যে ওরা প্রভিশন করতে করতে এমন স্টেজে আসছে যে ওর ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ইরোশন করেছে। তারই ইফেক্ট ওরা এখন এই শেয়ারগুলোর প্রাইস 8 টাকা 9 টাকা 10 টাকা নেমে গেছে। যে এটা শুধু ওইটা না, ফিনান্সিয়াল লিজিং সেক্টরের ম্যাক্সিমাম শেয়ার এইরকম সিচুয়েশনের মধ্যে। এখন ভাইয়া যে প্রশ্নটা করেছেন, উত্তরণ ঘটাতে চাচ্ছেন, এটা কি সম্ভব? কিভাবে এটা ক্যাপিটাল মার্কেট একটা স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এটার উত্তরণ কিভাবে ঘটবে, এটা তো আমার মনে হয় আনিস ভাই, আমার মনে হয় ভাই যে দুইটাতে ইনভেস্ট করেছেন, একটা ম্যাগনা সিমেন্টের কথা বলেছেন, তো ম্যাগনা সিমেন্ট তো অলওয়েজ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস একটা ফিক্সড ডিভিডেন্ডে দেখি ডিভিডেন্ড যাদের তাই প্রতি বছরে খেয়াল করেছেন, এর বাইরে কিন্তু বেশি দেন। তো এটা ভালো কোম্পানি, কিন্তু হয়তো বেশি দামে কিনে ফেলেছেন, আর শেয়ারটা সেই সময় বেশি দামে কিনে ফেলেছেন, এটা একটা সমস্যা। এখনকার মার্কেট অনুসারে ম্যাগনা সিমেন্টের প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসই রয়েছে, কিন্তু যে টাইমিং এ উনি শেয়ারগুলোকে সেই টাইমের সাথে এখনকার টাইমটা যদি ম্যাচ করা হয়, সেটা যুক্তিসঙ্গত হবে না। এখন সবাই আমরা জানি যে আমাদের মার্কেটটা এখন বটম লেভেলে রয়েছে, তলানিতে রয়েছে। মার্কেটটা স্বাভাবিক পর্যায়ে আসলে ওনার এইটাকে রিকভারি করা ভেরি ডিফিকাল্ট হবে এখন, আনলেস মার্কেট ওই ধরনের একটা বুলিশ সিচুয়েশনে না যাওয়া পর্যন্ত এটা ওই লেভেলে আমরা ভাই কি বলতে পারি, অ্যাকচুয়ালি একটা ইনফর্মড ডিসিশন আপনার নিতে হবে। আপনি যখন ইনভেস্ট করবেন, আপনি অন্ধকারে ঢিল ছুড়লে তো চলবে না, এখানে চলবে না। এটা দিস ইজ এ মার্কেট, মানে হুজুগেও চলবে না, ইটস নলেজ বেসড মার্কেট। তো আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনি কোথায় আপনার মানে কষ্টার্জিত টাকাটা বিনিয়োগ করতেছেন, মানে কোন প্রাইসে করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কোন প্রাইসে করছেন, টাইম এন্ড অপরচুনিটি আপনাকে বুঝতে হবে। টাইম এন্ড অপরচুনিটি এটা বুঝতে হবে, সেটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে, সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে অ্যানালাইসিস। আমাদের দেশে এখন ধরেন আপনার অ্যাপ্রুভড এসএসসি অ্যাপ্রুভড বা গভর্নমেন্ট অ্যাপ্রুভড অ্যানালিস্ট এখনো নেই না। সেক্ষেত্রে আপনাকে মানে অ্যানালাইসিস নিজে করতে হবে, অথবা যে বুঝে তার কাছ থেকে সফল বিনিয়োগকারীর সাথে থাকতে হবে। আমি আপনার সাথে একটু ডিফার করলাম, সিচুয়েশনটা কিন্তু তা না। আপনি যদি আমি এটাকে এইভাবে ব্যাখ্যা করি, আইসিবি কিন্তু পুঁজিবাজারে সেই প্রথম থেকেই আছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ। আইসিবি যখন প্রথম 8টা মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছিল, আপনি তাদের স্ট্যাটাস দেখেন, তখনকার যে টাইমে তারা এই মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে এসেছিল, তখনকার টাইমিংটা রাইট টাইম ছিল। এই আইসিবি যখন 2009-10-এ যেগুলা মিউচুয়াল ফান্ড তারা তৈরি করেছে এবং এখানে যে তারা যেটা ইনভেস্টমেন্ট করেছে, ওগুলোর সবগুলো ওই মিউচুয়াল ফান্ডগুলোর প্রাইস এখন 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা। তাহলে কি আমরা সেটাও কিন্তু ইনফর্ম ডিসিশন হয় নাই, আইসিবি করেছে বলে না। আইসিবি করেছে বলে সেটা এফিশিয়েন্ট ডিসিশন হতে হবে এমন কোনো কথা নেই। সেখানে তাদের টিম ওয়ার্ক হয়নি। নাজিম ভাই, বাংলাদেশের ইকোনমি নিয়ে আমরা যেটা বলতেছিলাম, আসলে ইন্টারাপশন প্রচুর হয়ে যাচ্ছে, না অসুবিধা নেই, যার ফলে এটা বলা হচ্ছে না। বলতেছিলাম যে আমরা জিওগ্রাফিক্যালি এমন একটা সুবিধাজনক অবস্থায় আছি। আমাদের আপনার
এখন ওই সুবিধাটা আমাদের মানে গ্রহণ করা উচিত আর কি, কাজে লাগানো। হ্যাঁ, যেমন আমাদের মানে the biggest economy এখন মানে after US এখন চায়না, তারপরে ইন্ডিয়া ইজ এ বুমিং ইকোনমি। তো আমরা তাদের মানে একদম তাদের মানে মাঝেই আমরা আছি। তো আমরা এত সুবিধাজনক অবস্থা থাকার ফলে হ্যাঁ আমাদের জন্য এটা মানে অপরচুনিটিগুলো অপেক্ষা করতেছে, শুধু আমরা এগুলো লুপে নেওয়া। তো সেজন্য আমাদেরকে অত্যন্ত আপনার আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি। হ্যাঁ, অর্থায়নে পদ্মা সেতু হয়েছে এবং পদ্মা সেতু অলমোস্ট আপনার এখন এই স্বপ্ন বাস্তবায়নের এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এর ফলে ডিসেন্ট্রালাইজ করা আপনার ইকোনমিকে। জি, আপনার পদ্মার উপরে আপনাদেরকে অনেকে ফোন করতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। জি, আমি এনামুল করিম বলছিলাম। করিম ভাই বলেন। জি ভাইয়া, আমি ওই একটা টেক্সটাইল সেক্টরের শেয়ার, নামটা না বললেই নয়, মুজাফফর হোসেন স্পিনিং কিনেছিলাম। এরা তো খুব সামান্য, মাত্র 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যদিও এর আগের বছর একটু ভালো দিছিল। এখন বুঝতে পারছি না, এটা শেয়ারের দামটা তো অনেক কমে গেছে। এখন আমরা কি এগুলো কি ধরে রাখবো না কি করব, মানে এটা তো অনেক ক্ষতিগ্রস্ত। একটু কাইন্ডলি পরামর্শ দিবেন। শুনলাম একটা পত্রিকায় দেখলাম এরা নাকি হিসাবে কারসাজিও করতে পারে। আমি তো বুঝতেছি না, একটু আশঙ্কার মধ্যে আছি। একটু করিম ভাই খুব চিন্তিত আছেন। আসলে একটা টেক্সটাইল করছিলেন, প্রথম ভালো দিছে, পরে খারাপ। বলেন এটা সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। আপনি এটার সম্বন্ধে আমরা তো অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর ইনভেস্টর, বলেন কাইন্ডলি। এটার সম্বন্ধে এখন কিভাবে ব্যাখ্যা করা যায় সেটাই তো চিন্তা করতেছি। এখন দেখতে হবে। আচ্ছা আনিস ভাই, আমাদের টেক্সটাইল সেক্টর গ্রোথ সেক্টর না? গ্রোথ সেক্টর, সেটাই বলছি। টেক্সটাইল সেক্টর গ্রোথ সেক্টর তো নাকি? বিনিয়োগ করতে গেলে ওনাকে যেটা পরামর্শ, বিনিয়োগ করতে গেলে একটা জিনিস সবসময় খেয়াল করতে রাখতে হবে যে ম্যানেজমেন্টে কারা আছেন, স্পন্সর কারা, ম্যানেজমেন্ট এটা কে ম্যানেজ করতেছেন, ম্যানেজমেন্টে কে আছেন, এবং তার ফিউচার পটেনশিয়ালিটি, ফিউচার মার্কেট, ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ডটা কি হতে পারে, তার কোম্পানিতে সুশাসন আছে কিনা, সুশাসন আছে, কর্পোরেট কালচার আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করে বিনিয়োগ করা উচিত। এখন উনি বিনিয়োগ করেছেন, ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ডটা দেখা যাচ্ছে যে গত বছর ভালো ডিভিডেন্ড দিয়েছিল, এবার খারাপ ডিভিডেন্ড দিয়েছে। তাই ডেফিনেটলি এই জাতীয় কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করলে একটু তার ক্যাপিটাল ইরোশন হওয়ার সম্ভাবনাই বেশি। যে সমস্ত কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট ভালো, ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ডটা তার ভালো, তার ফিউচার এক্সপানশন হচ্ছে, তার মার্কেট ঠিক রয়েছে, ওই সমস্ত কোম্পানিতে দেখে শুনে বিনিয়োগ করার ব্যাপারে আমি পরামর্শ দিব। যদিও সাময়িকভাবে টোটাল মার্কেটের জন্য হয়তো তার ইনভেস্টমেন্টের সে গ্রোথ নাও পায়, কিন্তু সে গ্রোথ পাবে, গ্রোথ প্রসপেক্ট আছে। হ্যাঁ, এটা যদি বিবেচনায় থাকে এবং প্রকৃতপক্ষে গ্রোথ প্রসপেক্ট আপনার হচ্ছে কিনা কোম্পানির, কতগুলি ফ্যাক্টর আছে। ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাজিম ভাই যে কথাটা আপনাকে জিজ্ঞাসা, আসলে ম্যানেজমেন্ট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট, দ্য স্পন্সর ইজ দ্য মোর ইম্পর্টেন্ট। তাদের যদি সেই ধরনের জবাবদিহিতা না থাকে তাহলে হবে কেমন বলেন? আপনার পরিচালনা পর্ষদে কারা আছে, কারা ম্যানেজ করছে কোম্পানিটাকে, এবং তাদের এফিশিয়েন্সি কি আছে, তাদের ইন্টিগ্রিটি কি আছে, কোম্পানি কি প্রোডাক্ট তৈরি করতেছে, এই প্রোডাক্টের ফিউচার কি আছে, এবং এটার পসিবিলিটি মানে ফার্দার পটেনশিয়াল মানে কতখানি আছে, ফিউচার মার্কেট আছে, মার্কেটেবিলিটি কেমন আছে। এই যে টেক্সটাইল সেক্টর বা স্পিনিং সেক্টরে হোয়াট ইজ ইউর কমেন্ট? আসলে এগুলো গ্রোথ সেক্টর না? ডেফিনেটলি গ্রোথ। না, আপনি দেখেন আমাদের দেশে তো মানে গার্মেন্টস একটা বিপ্লব তৈরি করেছে, এবং আমাদের মেজর আপনার ফরেন এক্সচেঞ্জ আর্নার হচ্ছে এখন এই সেক্টর। তো এদেরকে যদি ফিট করা আমাদের মানে যে লোকালি যদি আমরা ফিট করতে চাই, তো তাহলে তো আপনার এটা বিশাল আসলে আমি যদি বলি সবাইকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। যদি জবাবদিহিতার মধ্যে আসে, আর আনিস ভাই যে কথা বলছে, ইন্টারন্যাশনাল যদি অ্যাকাউন্টিং ফলো করে এবং সেখানেও যদি একটা জবাবদিহিতা থাকে, আমার মনে হয় তাহলে এই সংকটগুলি কেটে যাবে। না, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমাদেরকে ফলো করতেই হবে, এর কোনো বিকল্প নেই, কারণ হচ্ছে যে এই যে মিস্ট্রিতে আমরা আরেকটা ফোন আছে আমাদের, মিস্ট্রি থেকে বেরিয়ে আসতে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। জি, আমি জাকারিয়া ভুঁইয়া। জি ভুঁইয়া ভাই বলেন। আচ্ছা ভাই, আমি আপনাকে চিনি, আপনি ভালো আমাদের ডিএসসি চেয়ারম্যান ছিলেন সাবেক। জি ভাইয়া, আমি একটা জিনিস যে খুব সমস্যা আছি। আমি আরএস স্পিনিং এর শেয়ার কিনছিলাম। আরএস স্পিনিং 2012 থেকে বন্ধ হয়েছে,
গত জুন মাসে ওদের বিরুদ্ধে একটা রাইছে, ওরা রাইট চালে তিনি মামলায় দোষী। রায়ের পরও আজ পর্যন্ত আরএন স্পিনিং এর কোনো ফয়সালা হচ্ছে না, আমরা জিম্মি হয়ে গেছি। জি ভাইয়া ভুঁইয়া ভাই, আমি বুঝতে পেরেছি, আমি এটার সম্বন্ধে কথা বলবো। যে আনিস ভাই, এই যে আরএন স্পিনিং এই যে কোর্টে গিয়া যে বছর পর বছর ঝুলে আছে, আমাদের বিনিয়োগকারী যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলি কি কোর্টের বাইরে কিছু সেটেলমেন্ট করা যায় না আনিস ভাই? এটা আরএন স্পিনিং আমি যতটুকু এটা অনেক বিনিয়োগকারী খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি যতটুকু জানি এই কোম্পানিটা খুব ভালো কোম্পানি ছিল। জি, কিন্তু ওরা যখন ওই যে রাইট অফার না রিপিট অফার কি একটা করতে গিয়ে এই প্রবলেমটার মধ্যে এসে গেছে। এখন এই প্রবলেমটা সলভ করতে চাইলে তো বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকেই এটার উদ্যোগী হতে হবে। এটাকে কিভাবে সলভ করা যায়, আমার তো মনে হয় যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে তো এতে কোর্টের বাইরে নিয়ে আসতে হবে, তো অথবা আমাদের মহামান্য আমাদের সম্মানিত জাজদেরকে তো বুঝাতে হবে যে এটা লেংদি করার অর্থ হলো হাজারো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়া, সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়া, এটা তো কোর্টকে বুঝাতে হবে। বাট বিনিয়োগকারী যে কথাটা বললেন, জি, কোর্ট থেকে কিন্তু একটা ভার্ডিক্ট হয়ে গেছে। ভার্ডিক্ট হওয়ার পরেও এটা সলভ হচ্ছে না কেন? উনি যেটা আশা করতেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, উনি আশা করতেছেন কোর্টের ভার্ডিক্ট যখন হয়ে গেছে, হওয়ার পরে এখন তারা তো যতগুলো এজিএম তার পেন্ডিং আছে, যতগুলো ডিভিডেন্ড তার রয়েছে, হ্যাঁ এগুলো ভালো কিছু একটা পাবেন, এগুলো এভারেজ করলে, হ্যাঁ এগুলো যদি একটা সুরাহা করে ফেলে, তাহলে হয়তো এটা আবার একটা পজিশনে। প্রিয় বিনিয়োগকারী ভাই, আমি রকিবুর রহমান বলছি, আমি বোর্ড অফ ডাইরেক্টরসে ঢাকা স্টক এক্সচেঞ্জে আছি। ইনশাল্লাহ আমি এই জিনিসটা আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আমি এটা দেখবো, ইনশাল্লাহ আমি এটা দেখবো যাতে এটার একটা সলভ হয়। আমি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আমি কথা বলবো, আমি স্টক এক্সচেঞ্জ বোর্ডও কথা বলবো। জি নাজিম ভাই, আপনি বলছিলেন যে কথাটা। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের প্রচুর সম্ভাবনা অ্যাকচুয়ালি আছে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের বিদ্যুৎ খাত, ইভেন আমাদের সবকিছু তো ডেভেলপ করছে। এই যে আমাদের আলোচনার মধ্যে একটা জিনিস এসেছে যে মানে জ্বালানি খাতে ওই তেলের দামের আপনার এই যে অ্যাডজাস্টমেন্ট, মাননীয় অর্থমন্ত্রী যেটা ঘোষণা দিয়েছেন, এটা আমার মনে হয় অচিরেই এর ইমপ্লিমেন্টেশন প্রয়োজন। কারণ এর সুবিধাটা। জি নাজিম ভাই, আপনাদের প্রশ্ন করতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি ধরা বলছি মগবাজার থেকে। জি বোন বলেন। ভাই আমি তো 2010-এ ন্যাশনাল ব্যাংকে ছিলাম। ও ভাইয়া, 180 টাকা করে, তখন এই মিটিং করতে করতে পরে 60 টাকা পর্যন্ত আমি মিটিং করছি। এরপর দেখেন আমি যখন 12 টাকা হয়েছে তখন আমি মিটিং করছি। মানে কি আপনি এভারেজ করছেন? হ্যাঁ এভারেজ করছি। আচ্ছা, এখন আমার শেয়ারের আজকে 15 টাকা মতো। তো আমি এটা কি করব এখন? এখন কি আমি কি করব? এত লসে ছাড়বো না কি করব? আমি কোনো আনিস ভাই বলেন। উনি মাশাআল্লাহ এভারেজ করতে করতে 12 টাকা পর্যন্ত উনি এভারেজ করেছেন, 15 টাকা আসছে, এখন 15 টাকা আসছে প্রাইস। আপনি এটা কি বলবেন? আমার মনে হয় ওনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই ব্যাংকটা খারাপ ব্যাংক নয়। আমরা যতটুকু জানি ব্যাংকটা ভালো ব্যাংক। আমাদের ব্যাংকিং সেক্টরটা যেহেতু ক্যাপিটাল বেসটা বড়, এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররা নতুন করে এখানে বিনিয়োগ করতে পারতেছে না। ওনারা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বা ইনস্টিটিউশনগুলো যদি বিনিয়োগ করতে পারতো, তাহলে হয়তো ওরা এইগুলোতেই বিনিয়োগ করবে, কারণ এত আন্ডার প্রাইস হয়ে রয়েছে। কারণ আমাদের যে এক্সপোজারের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা ইজ এন্ড ইন্ডিভিজুয়াল ডেফিনিশনও তো প্রবলেম আছে। হ্যাঁ ওটাও প্রবলেম আছে, বাট তারপর যে আপনি নন লিস্টেড কোম্পানিতে ফাইন্যান্স করলে সেটাও আপনি ডেফিনিশনে নিয়ে আসতেছেন, তারপর আপনি বন্ডে ফাইন্যান্স করলে সেটাও নিয়ে আসতেছেন, আপনি প্রেফারেন্স শেয়ারে করলে সেটা নিয়ে আসতেছেন, ইন্টার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলে ওটাও নিয়ে আসতেছেন, যে ইন্টারব্যাংক করলে সেটাও নিয়ে আসতেছেন। বাট আমি যেটা বলতে চাচ্ছি স্পেসিফাই করতে হবে। জি স্পেসিফাই করতে না, এগুলো তো লিস্টেড না, এগুলো তো পুঁজিবাজারে কোনো সহযোগিতা করছে না। যদি লিস্টেড কোম্পানিগুলোই শুধু এক্সপোজারে থাকতো, তাহলে কিন্তু আর প্রবলেমটা ওরা কিছু স্পেস পেত, জি স্পেস পেত আরো ইনভেস্ট করার জন্য। এটা একটা প্রবলেম রয়েছে। তাছাড়াও আমি যেটা বলছিলাম যে অ্যাক্সেস এক্সপোজারটাকে যাদের সেল প্রেসার থেকে সেল প্রেসারটা যেন মার্কেটে না আসে, ওই প্রবলেমটা বাংলাদেশ ব্যাংক ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ব্যাংকের সাথে বসে সলভ করেছে। আমি যেটা বলতে চাই যে ইনস্টিটিউশন, যেটা নাজিম ভাই বলছে, ইনস্টিটিউশন লং টার্মে বিনিয়োগ করে, মিড এন্ড লং টার্ম, ওরা সাপোর্টিভ, আর সাধারণ বিনিয়োগকারীরা বাজারকে, বাজারের প্রাণ, বাজার লাইফ। এখন ইনস্টিটিউশন যদি ডে টু ডে ট্রেডিং করে, যে আজকে কিনলাম কালকে বিক্রি করলাম, তাহলে তো আর যাই হোক বাজার তো হবে না, আমরা এখন ইনস্টিটিউশন বিনিয়োগ করতেই পারতেছে না। তো
ইনস্টিটিউশন না, যা কিছু করে ব্যাংকিং এবং তাদের সাবসিডিয়ারি অর্গানাইজেশন যাই করে। না, একটা বিষয় আমার মানে ভুলে যাওয়ার আগে আমি বলি, এটা আমার মনে পড়ছে, এই অ্যাকচুয়ালি আপনি ব্যাংকিং খাত যদি চিন্তা করেন, আজকে ব্যাংকিং খাতে এখন মানে রিয়েলি এটা টোটালি আন্ডার প্রাইসড হয়ে আছে। এখন ট্রেজারি আপনার ওই যে পারচেজ যেটা বলে, মানে বাইব্যাক করা, ব্যাংকিং কোম্পানিগুলোকে আপনার এই অপরচুনিটি দেওয়া উচিত এই মুহূর্তে, যে তারা যদি বাইব্যাক প্রক্রিয়া যায়, তাহলে আপনার একদিক থেকে যেমন আপনার ব্যাংকের শেয়ারগুলো ফুল করা হবে, অন্যদিক থেকে যাদের হাতে ব্যাংকের শেয়ার নিয়ে যারা বসে আছে, মানে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যতগুলো ফোন কল আপনি পেয়েছেন সবগুলি হতাশা ব্যক্ত করেছে। আপনার যদি ট্রেজারি পারচেজটা হয়, তো তাহলে সেটাতে টান পড়বে, এবং এই ব্যাংকিং খাতের শেয়ারগুলো একমাত্র আপনার কিন্তু এক্সপোজারের প্রবলেমের জন্য ওনারা বাই করবে করতে, ওনাদের এক্সপোজারে আমি বলছি যে ওনাদেরকে সেই সুযোগ দেওয়া হোক, ওই সুযোগটা করে দেওয়া হোক, যাতে করে ওনারা ট্রেজারি পারচেজটা করতে পারেন। আনিস ভাই, আমাদের হাতে সময় নেই। ও আচ্ছা, ট্রেজারি পারচেজের জন্য করতে পারেন, এবং করলে এখানে যথেষ্ট সুযোগ রয়ে গেছে, ইনভেস্টররা রিটার্ন পেতে পারে। আমি একটু সাম আপ করি, ব্যাংকিং খাতটাই একমাত্র খাত যেখানে তারা এখন লাভবান হতে পারে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের যে গ্রোথ, ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার, জ্বালানি এবং প্রত্যেকটা খাতে আপনার যে ইমপ্রুভমেন্ট, যে ইলেকট্রিসিটি, প্রত্যেকটা খাতে যে ইমপ্রুভমেন্ট, আমাদের আজকে আপনার জানেন যে আমাদের ওষুধ শিল্প, আমাদের ফার্মাসিউটিক্যাল, আমাদের ইঞ্জিনিয়ারিং, আমাদের সিমেন্ট সেক্টর, আমাদের আইটি সেক্টর যেভাবে গ্রোথ হচ্ছে মাশাআল্লাহ, কিন্তু এটা রিফ্লেকশন ঠিকই পুঁজিবাজারে হচ্ছে না। তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পুঁজিবাজার টেক আপ করতে চাচ্ছে, আমাদের অতিথিরাও বলেছেন, আপনারা দৃঢ়ভাবে আস্থা নিতে পারেন যে পুঁজিবাজার টেক আপ করছে। কিন্তু আপনাদেরকে আমাদের যে নাজিম ভাই যে কথা বলেছে, আপনাদেরকে অত্যন্ত অ্যানালাইসিস করে আপনাদেরকে বিনিয়োগ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যিনি কোম্পানিটা আনেন, যিনি কোম্পানিটার পরিচালক মণ্ডলী, দেখতে হবে সেই পরিচালক মণ্ডলী কতটুকু দায় দায়িত্ব বহন করেন, তিনি তার মধ্যে কর্পোরেট কালচার আছে কিনা, তার মধ্যে সুশাসন আছে কিনা, এবং সে সঠিকভাবে আপনাদের বিনিয়োগকারীর জন্য ফিল করেন কিনা। এই সকল দেখা যদি অ্যানালাইসিস করা আপনার পক্ষে সহজ না হয়, তাহলে দয়া করে আপনি একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে একজন সফল বিনিয়োগকারীর সাথে কোথাও না কোথাও থাকেন, তাহলে দেখবেন আপনি ঠকবেন না ইনশাল্লাহ, এবং একটু লং টার্মে থাকার চেষ্টা করবেন সবসময়। শর্ট টার্মে থাকলে এই বাজার থেকে বিনিয়োগ করে আপনি লাভবান হতে পারবেন না, এই শর্ট টার্মে আসা উচিত না। আর দ্বিতীয় কথা হলো, আপনার যে ফান্ডটা নিয়ে আপনি আসবেন, সেই ফান্ডের পুরাটা কিন্তু আপনি পুঁজিবাজারে বিনিয়োগ করবেন না। আপনি কিছুটা এখানে করবেন, কিছুটা ফিক্সড ডিপোজিটে করবেন, কিছুটা বন্ডে করবেন, ভাগ করে রাখবেন, তাতে একটা ফল করলে যাতে অন্যটা আপনাকে সাপোর্ট দিতে পারে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।